নমস্কার। সারা দিন ওপর নিচ করতে করতে লাস্টের দিকে নিফটিটা ভালোই রিকভার করলো। ভাগ্য ভালো, আপনাদের যে দুটো স্টক দিন 2-3 আগে বা দুটো ভিডিও আগে বা একটা ভিডিও আগে বলেছিলাম, বেদান্ত এবং রিলায়েন্স, দুটোই আজকে মুভ নিয়েছে। বেদান্ত 267, রিলায়েন্স 2650-এর ওপরে, 2570-80 মনে হয় আপনাদের বলেছিলাম। এখন ব্যাপার হচ্ছে, একটা মার্কেটে একটা কথা আছে যে রেটিং এজেন্সি হচ্ছে অনেকটা পুলিশের মতো, মানে সব কাজ হয়ে যাওয়ার পর আসে। আজকে আবার সেটা প্রমাণিত হলো। আপনি জানেন হয়তো, যারা মার্কেটে খবর রাখেন, যে সকালবেলা বেদান্তকে ডাউনগ্রেড করা হয়েছিল, বেদান্ত প্যারেন্ট কোম্পানিকে ডাউনগ্রেড করেছিল। আর আজকেই বেদান্ত দেখুন 254 থেকে 254, 55, 53 লো করে ওখান থেকে 267। সুতরাং এইসব রেটিংয়ে এইসব ডাউনগ্রেডের মানেটা কি আমি বুঝি না। মানে যদি এমনই হয় যে শেষ বেলায় গিয়ে যখন সব কিছু হয়ে যাচ্ছে তারপরে আমাকে ডাউনগ্রেড করতে হচ্ছে, যার ঘটনা হয়ে গেছে, এই ব্যাপারটা কিন্তু কিছুতেই পাল্টাচ্ছে না। সে আপনি কোনো স্টকের ক্ষেত্রে বলুন কিংবা দেশের ক্ষেত্রেও বলুন, একই জিনিস আমাদের হয়েছে। দেখবেন আমেরিকাকে যখনই ডাউনগ্রেড করলো, আমি আপনাদের বলেছিলাম AAA+ থেকে AAA করলো, তখন থেকেই কিন্তু আমেরিকা ভালো হয়ে গেল। মানে ডাউনগ্রেড সবসময় শেষ সময় আসছে। রেটিং এজেন্সিগুলোর এগুলো আবার একটু ভাবা উচিত, যে সাধারণ মানুষ খুব বিভ্রান্ত হয়ে যায়। যদি আজকের মার্কেট খুব বিভ্রান্তর মার্কেটই, কারণ একবার উঠেছে, একবার নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে। অপশানে যারা করেন তাদের পক্ষে স্টপ লস দিয়ে কাজ করা খুব মুশকিল ছিল। একমাত্র আপনার যদি ভাবনা চিন্তা লংয়ে থাকে যে না ঠিক আছে আমি দেখব, এরম ভাবনা চিন্তা রেখে স্টপ লস যদি বড় থাকে, সেক্ষেত্রে একমাত্র আজকে পয়সা পাওয়ার চান্স ছিল। মার্কেট যেরমভাবে গেছে, একটা মজা আছে দেখবেন এখন মার্কেটে, মানে আপনি ফিউচার মার্কেটে পয়সা সেরমভাবে না হলেও 2-4টে স্টক ছাড়া, যেরকম DLF ধরুন, DLF নিচে পড়লে একটু ধরলেই পয়সা দেওয়া যাচ্ছে। তবে আমি আপনার প্রথম থেকে লক্ষ্য করছি, যদি বলেন 600, 700, আবার এটা 800 এলে, আজকে 800 হাই করেছে, 800 টাকা 80 পয়সা। তো আমার অবজারভেশন বলে এই জায়গাটায় আপনারা একটু সাবধান থাকবেন। এই 800 থেকে 810 টাকা বা 15 টাকা এই অবধি গিয়ে, মানে আগের দুবার যারা আপনারা চার্ট দেখলেই পাবেন, সেটা আমাকে বলে দিতে হবে না। আপনারা দেখবেন ওই জায়গাটা একবার করেই ওখান থেকে নেমে 602-3 থেকে 570-72 অবধি নেমেছিল, 704-5 গিয়ে মনে হয় আবার 680-85 নেমেছিল। তো এটাও হতে পারে 805, 10, 15 এরম জায়গায় কোনো একটা হাই করে হয়তো 780, 785 আর একবার দেখাতে পারে। এই জায়গাগুলো, মানে আমি জাস্ট এর পিছনে কিন্তু কোনো কারণ নেই। অনেকে জিজ্ঞাসা করছেন এই কারণ কিছু নেই, তাই বলে দিলাম। যে অনেকে বলছেন যে উনি কোনো কারণ বলেন না, কারণ না জানলে বলবো কি? আমি তো অন্যদের মতো বিশাল বুদ্ধিমান সাজতে পারি না, এটা মুশকিল। আপনি আমাকে বুদ্ধিমান ভাববেন না, আমি যেটা জানি সেটাই বলি। আমি যদি কারণ দেখতে না পাই, আপনাদের কারণ জানাবো কী করে? এগুলো টেকনিক্যালি ট্রেডিংয়ের সময় হয়, এর কোনো কারণ হয় না। 810 থেকে কেন 780-তে আসবে? 780 আর 810-এ কি ওর ফান্ডামেন্টালে কোনো চেঞ্জ হয়? যারা বুঝতে পারেন তারা খুব জ্ঞানী লোক, আমি একদমই কম জ্ঞানী লোক, আমি বুঝতে পারি না। সেই জন্যই বলি কারণ নেই, কিন্তু আমার মনে হচ্ছে এটা হতে পারে। মনে হচ্ছে অনেকে নিয়ে কয়েকজন মেসেজ করেছেন, সেই জন্য আজকে কথার ফাঁকে এটা ক্লিয়ার করলাম। আর একটা ব্যাপার, সুজলন নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে সুজলন কী হবে। এখন ব্যাপার হচ্ছে, সুজলন যে জায়গায় আছে, স্ট্রিক্ট স্টপ লস রাখবেন 37 টাকা, মানে 38 টাকার নিচে আমি আরও 1 টাকা কম করে দিলাম। 37 টাকা যদি ভেঙে যায়, না গেলে যেখানে যাচ্ছে পরবর্তীকালে আবার 50-50 ছাড়লে তখন আবার স্টপ লসকে নতুন করে ভাবা যাবে, কি স্টপ লস করা যাবে। আপাতত দেখতে থাকুন, চলছে যখন, না দেখবার কিছু নেই, দেখতে থাকতে হবে যে সুজলন কত দূর যেতে পারে। ইয়েস ব্যাঙ্ক নিয়ে অনেকের প্রশ্ন আছে। ইয়েস ব্যাঙ্ক 16-17 টাকায় বলেছিলাম অনেক আগে, 25 টাকা 30 টাকা টার্গেট বলেছিলাম, 1 বছর আগেই হবে মনে হয়। তার মাঝে অনেকবার 22-23 টাকা হয়ে আবার 17 টাকা হয়ে আবার 25 টাকা এখন যাচ্ছে। তো হাইয়ের ওপরে উঠলে টেকনিক্যালি ব্রেকআউট, আপনারা যারা চার্ট বোঝেন আর কি, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাটা থাকলে ওই 23 টাকা 75 যে আগের হাই, ওটার ওপরে যতক্ষণ আছে ঠিক আছে, ওটা ভেঙে গেলে বেঁচে দিতে হবে। আপাতত যদি আপনি আগে থেকে দেখে থাকেন, অবশ্যই 23 টাকা 75-কে স্টপ লস রাখবেন।
23.75 নিচে এই দেখেন ক্লোজ করছে, তো বেচে দেবেন। সিম্পল, মানে এত আমরা অনেক কিছু হয়তো দেখি, এই বিভিন্ন প্যাটার্ন অনেক কিছু দেখে কাজ করি, অবশ্যই সেগুলো দেখা উচিত, কিন্তু আপনি যদি খুব মাইনিউটলি মার্কেটকে লক্ষ্য করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন দামটা, আগের দামটা যদি মনে রাখতে পারেন, পরে কোন দামের ওপরে গেল, এইটা ভাঙছে কিনা, কোন জায়গাটা বারবার সাপোর্ট নিচ্ছে, কোন জায়গাটা বারবার ধাক্কা খেয়ে ফিরে আসছে, এগুলো মনে রাখলেই দেখবেন অনেকটা চার্ট আপনার চোখে ভাসবে আর কি। একটা সময় আসবে, রোজ যদি এগুলো দেখতে থাকেন, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এইটার জায়গায় এরকম হতে পারে, হচ্ছে মনে হচ্ছে, এই জায়গা থেকে রেজিস্ট্যান্সটা আসছে, এই জায়গায় সাপোর্টটা নিচ্ছে বারবার। তবে একটা কথা চলে মার্কেটে, এটাও মনে রাখবেন যে এই যে বারবার যে জায়গাগুলো দেখানো হয় না, সেই জায়গাগুলো ভাঙার জন্যেই, মানে বারবার যদি কোনো জায়গাকে আপনার সাপোর্ট দেখানো হয়, জানবেন সেটা ভাঙবার জন্যই দেখাচ্ছে, আপনাকে চিনিয়ে দিচ্ছে ওই জায়গাটা। একইভাবে কোনো রেজিস্ট্যান্স যদি বারবার আসে, ওর আলটিমেটলি ওটা ভাঙে। এইসব ঘটনাগুলো ঘটে, কিন্তু এই যে ঘটার মাঝখানে আপনি অনেকবার ওই জায়গাটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, যেরকম আপনাদের বলেছি, আপনি হিসাব করে দেখুন 400 থেকে 800 নিফটি, এই জায়গায় আপনার কতবার কাজ হয়ে যাচ্ছে। যখন ভাঙবে আপনাকে দেখাচ্ছে, যখন ভাঙবে। কিন্তু আপনি যদি কিছু না ভাবলে হবে না, ভাবলে নিজেকে খুব মনে হবে যে চার্ট দেখতে হবে, এত কিছু করতে হবে। চার্ট কোনো দিন নিচের সময় আপনাকে কন্ট্রাটেড করতে বলে না, হতে পারে না। তাই জন্য দেখবেন আপনারা যদি যারা টিভি দেখেন, টিভি দেখলে একটা মজা পাবেন, দেখবেন যখন নিচে যাচ্ছে সব কল দেখবেন বিয়ারিশ কল আসে, যখন মার্কেট ওপরে যাচ্ছে খালি বুলিশ কল আসে, কারণ সেটাই নিয়ম। কিন্তু আপনি যে, কারণ একটা কথা মনে রাখবেন, এখন যে এত যে পড়ছে মার্কেটটা, তার কারণ কি জানেন? এই অ্যালগো ট্রেডিং, মানে মেশিন ট্রেডিং হচ্ছে। এতে কি হয়? এতে আপনার ইমোশন কাজ করে না। ইমোশন না কাজ করলে কি হয়? আপনি খালি লেভেল দেখছেন, ধরুন 400, আমি যদি এখন ব্যক্তিগত ট্রেড করি, আমি একটু দেখবো 350টা ভাঙছে কিনা, কিন্তু মেশিন তো আর 400 থেকে 350, 375 কিছু বোঝে না। আপনি 450-এ যেই স্টপ লস দিয়ে রাখলেন, ও বেচে দিল। শুধু বেচাই নয়, এখন যেটা মজার জিনিস হচ্ছে যে অ্যালগো ট্রেডিংয়ে উল্টে যাচ্ছে, মানে জাস্ট সওদাটা ঘুরে যাচ্ছে, মানে যখনই বেচছেন তখনই আবার সেটা প্লাস পজিশন ছিল ধরুন, ডবল বেচা হচ্ছে, আপনার পজিশন স্কোয়ার অফ হয়ে আবার আপনার বেচার পজিশন দাঁড়িয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, একটা টাইমে হঠাৎ করে বড় ট্রেড আসছে, বড় ট্রেডের ফলে আরও 30, 40, 50 পয়েন্ট এমনিতেই নিচে চলে যাচ্ছে। এই ঘটনাগুলো এখন হচ্ছে। আমার যত আগেকার টাইমে কী ছিল, আপনার একটা হিউম্যান ইন্টারফারেন্স যেখানে হয়, সেখানে তো আপনি অত তাড়াতাড়ি আমাদের চিন্তাভাবনা উল্টাতে পারি না আমরা। এক্ষুনি প্লাস ছিলাম, এটা ভাঙবার সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে যাচ্ছি, আবার মাইনাস হয়ে গেলাম, আবার যে এটা পেরোলো সঙ্গে সঙ্গে প্লাস হয়ে গেলাম। এইরকমভাবে ভাবাটা হিউম্যান পক্ষে একটু অসুবিধা, মানে আমরা একটু দেখতে থাকি, এতে লসও অনেক সময় বেশি হয়, বা অনেক সময় যদি ঠিকঠাক লেভেলটা বুঝতে পারি, স্ট্রিক্ট স্টপ লস ঠিক জায়গায় যেখানে জায়গাটা রেখে, তাহলে হয়তো অনেক সময় ভালোও হতে পারে। কি হয় সেটা পরের কথা, কিন্তু আমরা চট করে ঘুরে যেতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা স্টপ লস দিয়ে পজিশনটা বন্ধ করে দিতে পারি, যে ঠিক আছে আপাতত থাক, পরে আবার দেখছি। কিন্তু অ্যালগো ট্রেডিংয়ে কী হচ্ছে, পজিশন ঘুরে যাচ্ছে, ফলে দেখবেন শর্ট এবং লং দুটোই অনেকটা করে, আপনি আজকেই শর্ট আছেন, লং পজিশন চলে যাচ্ছে, ফলে দেখবেন প্রতিদিন কোনো না কোনো দিকে একটা শর্ট কভারিংয়ের ব্যাপার থেকে যায়, শর্ট কভার হয়ে যাচ্ছে, নাই লং কাটেল হয়ে যাচ্ছে। এইসব ঘটনাগুলো চলছে, যার ফলে মার্কেটের এই যে এত ওপেন নিচ দেখছেন, এর কারণ ঠিক এটাই। আর একটা ব্যাপার হচ্ছে, একটা লেভেলের নিকে মার্কেট ধরুন টানা তো একটা ওপরের দিকে চলছে, এই ওপরের দিকের সময় যখনই এইসব এত ভোলাটিলিটি, এই ভোলাটিলিটি দুটো ব্যাপার প্রেডিক্ট করে সাধারণত। এক হচ্ছে সাধারণত যেটা প্রেডিক্ট করে, আমি সাধারণ কথা বলছি, যদি আজকালকার মার্কেট এইসব নিয়ম মানে না, সেটা হচ্ছে এই ভোলাটিলিটির পরে মার্কেটটা সাধারণত যেদিকে যায় তার উল্টো দিকে যায় সাধারণত। আপনি যদি যে লেভেলটাকে ধাক্কা খেয়ে বারবার মার্কেট ভোলাটাইল ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, সেখান থেকে সাধারণত নিচের দিকে যাওয়ার কথা। আমাদের মার্কেট যাবে কিনা আমি জানি না, কারণ মার্কেটে দেখাচ্ছে মার্কেট এখনও পর্যন্ত হিউজ স্ট্রেংথ। সবথেকে বড় কথা জানবেন, আমরা সাধারণত, আমরা না, আপনিও বুঝবেন যে মার্কেট পড়ার আগে না কি হয়, যারা জ্ঞানীগুণী লোক তারা বলে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন তৈরি করে।
স্টক ডিস্ট্রিবিউট হয়ে যায়, মার্কেটকে মোটামুটি একই লেভেলের মধ্যে রাখে। কিন্তু এখনও আমি কোনো ডিস্ট্রিবিউশন স্টকে অন্তত দেখিনি। প্যাটার্ন যারা দেখেন তারা বুঝতে পারবেন আদৌ হয়েছে কিনা। কিন্তু স্টকের দামে কোথায় ডিস্ট্রিবিউশন, কোথায় সেরকম পড়েছে স্টক যে অনেক দাম একই আছে, স্টকগুলোর দাম দেখো কোথায় পড়ে গেছে। সাধারণত আমরা এইসব কথা বলি, সে হচ্ছে না। বা একই কথা নিচের দিকে আমরা বলি যে একই জায়গায় কনসলিডেট করতে করতে স্টকের দাম বেড়ে যাচ্ছে। তো দুটো ঘটনাই কিন্তু ঘটছে না। এখন মজার ব্যাপার হচ্ছে নিফটি আর ব্যাঙ্ক নিফটি যদি আপনি একসঙ্গে দেখেন, নিফটি কিন্তু 600-র ওপরে, মানে মোটামুটি একটু সেফ জোন, আপনার হাতে প্রায় 200-250 পয়েন্ট। ব্যাঙ্ক নিফটি এখনও 47,500-র নিচে, মানে ব্যাঙ্ক নিফটি এখনও ভালনারেবল। আপনাদের বলেছিলাম 46,700, 46,800 লো করেছে, করে এখন 47,300, তার মানে হাতে 500 পয়েন্ট। 500 পয়েন্ট ব্যাঙ্ক নিফটির এমন কিছু নয়। কিন্তু যেটা দেখে যেটা মনে হচ্ছে, কালকে সকালেই পাল্টে যেতে পারে, সুতরাং কালকে সকালটা দেখে তবে আমার কথাগুলো ভাববেন। যদি দেখেন যে নিফটি একই জায়গায় মোটামুটি এখানে কনসলিডেট করে আরও ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে কালকে হতে পারে পিএসইউ ব্যাংকের দিন হতে পারে। কারণ পিএসইউ ব্যাংক অনেকটা ল্যাগার্ড হয়ে আছে। এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিএনবি সবই কালকে, কানাড়া ব্যাংক এগুলো সব কালকে একটু মুভ করতে পারে। ওই দিকটা একটু খেয়াল রাখবেন। মানে কালকে পিএসইউ ব্যাংক যদি দেখেন যে মার্কেট ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি মোটামুটি ঠিক আছে, তাহলে ব্যাঙ্ক নিফটি এবার একটা এই নিফটির সঙ্গে নিফটিকে ধরবার একটা চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে পিএসইউ ব্যাংক চলতে পারে। সেক্ষেত্রে পিএসইউ ব্যাংক সেক্টরটা কালকে একটু খেয়াল রাখবেন। অন্ততপক্ষে শর্টটা করবেন না। শর্ট করবেন যদি দেখেন আবার নিফটি পড়তে আরম্ভ করছে, ব্যাঙ্ক নিফটি 47,200-র নিচে, তখন। তার আগে চেষ্টা করবেন যে ব্যাঙ্ক ওই দিকটা একটু লক্ষ্য রাখবার। এরমভাবেই মার্কেট চলছে, বেশি কিছু বলার মতো সেরম কিছু নেই। তবে পশ্চিম এশিয়ার অবস্থা যে খুব একটা ভালো তা নয়, আবার একটু ঝামেলা বেড়েছে। মানে আমরা হয়তো ভুলে যাচ্ছি, কিন্তু মাথার পেছনে জানবেন দুটো যুদ্ধ কিন্তু স্টিল রানিং, তার এফেক্ট নেই। কারণ মার্কেট একই জিনিসের জন্য দুবার এফেক্ট দেয় না, কিন্তু ওগুলো চলছেই। কোনো সময় যদি কোনো বেশি কিছু হয় তখন দেখা যাবে। তো এরমভাবে কাজ করুন। লং জায়গা দুটো বারবার বলি যে 375, 21,375, 46,700, এই দুটোকে খেয়াল রাখুন। যতক্ষণ না এই দুটো ভাঙছে বড় কিছু হবার সম্ভাবনা নেই, চলতে থাকুক মার্কেট। ভালোই তো, একই জায়গার মধ্যে আপনিও সুযোগ পাচ্ছেন 2-4 টাকা করবার। তো অপশানে কাজ করা একটু ঝামেলার হয়ে যাচ্ছে, কারণ এত এদিক ওদিকে অপশানে কিন্তু স্টপ লস বেশি কেটে যাবে। তো অপশানটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, স্টকে কাজ করার চেষ্টা করুন, অল্প কিছু ক্যাশে কাজ করার চেষ্টা, যেটাই অপশানে ভাবছেন সেটার কোয়ান্টিটি কমিয়ে না ক্যাশে করুন, তাহলে কিছু পয়সা করতে পারবেন। অপশানে করাটা একটু টাফ ফর দ্য টাইম বিইং আমার মনে হচ্ছে। তবে বেশিরভাগ লোকই আমার থেকে বেশি ক্যাপেবল এবং তারা ভালো কাজ করতে পারবে। আপনি যদি ভালো কাজ করতে পারেন, আমি আপনাকে না করব না। আমি আমার প্রবলেমটা বললাম, সবার প্রবলেম নয়। যাই হোক, দেখে শুনে একটু কাজ করবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।